যদি মেঘবৃষ্টির দায়িত্ব আমাকে না দিত তাহলেও আমি ওদের দায়িত্ব নিতাম। তবে এরকম হুট করে দায়িত্ব নেওয়াটা তোর উচিত হয়নি বড় নাথবু। হুট করে সমস্ত দায়িত্ব নিজের ঘাড়ে নিয়ে বাড়ির সকলের বাহবা না কুড়োলে ওর কি চলে ঠাম্মি? হে সেলিশ, এই তোদের প্রাণে কি মায়া দয়া বলতে কিচ্ছু নেই? হ্যাঁ, এই ঢোড়া সাপটাকে এখনো এইভাবে বেঁধে ফেলে রেখে দিয়েছিস? আরে ও তো ভয়ে মরে যাবে। এই যা, ছড় দে ছড় দে, খোল খোল খোল, এই যা খোল। তুই তো রাম ভক্ত হনুমানের মতো আর্য ভক্ত সুবল, তোর মুখ থেকে তো সব সময় আর্য আর্য হবে। হ্যাঁ, সেখানে মুখ খুলতেই মায়াঙ্ক স্যার। হ্যাঁ, তখন তো খুব বড় বড় কথা বলছিলিস, আর্য স্যার আর্য স্যার আর্য স্যার। কোথায় গেল তোর আর্য স্যার? হ্যাঁ, আরে সে তো লেজ গুটিয়ে পালিয়ে গেছে রে। আর মাঝখান থেকে তোর চাকরিটা যেতে বসেছে। এবার আমি কি করবো জানিস? এবার তোকে আমি পুলিশের হাতে তুলে দেবো আর বলবো আমার অফিস থেকে তুই টাকা চুরি করতে যাওয়ার সময় হাতে নাতে ধরা পড়েছিস। ছেড়ে দিন স্যার, পুলিশে দেবেন না, তাহলে আমার পরিবারটা না খেতে পেয়ে মরবে স্যার, না খেতে পেয়ে মরবে। কেন 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 কেন? তখন মনে ছিল না যখন আমার এগেইনস্টে ষড়যন্ত্র করছিলিস? তখন মনে ছিল না? ভুল করেছি স্যার, বড় ভুল করেছি। আর্য ব্যানার্জি বড় বড় বক্তৃতা দিয়ে আমার মাথা ঘুরিয়ে দিয়েছে স্যার। আমাকে চাকরি থেকে তাড়াবেন না, তাহলে আমার সুইসাইড করা ছাড়া কোনো উপায় থাকবে না স্যার। ভুল সহ্য আমার একবার সুযোগ দিন, একবার সুযোগ দিন। এই সেলেশ, আরে কোথায় গেল রে তেজ? হ্যাঁ, তেজ তো হাওয়া হয়ে গেল। ওই যে গ্যাস বেরিয়ে যাওয়ার পর বেলুনের যেরকম অবস্থা হয়, ও সাহস তো সেরকম ভাবে চুপসে গেছে, চুপসে যা। তোকে আমি চাকরি থেকে বার করলাম, বাট ডিপার্টমেন্ট চেঞ্জ হয়ে গেল। কি ডিপার্টমেন্ট জানিস? কি ডিপার্টমেন্ট? আজ থেকে তুই আমার 5 ফরমাস খাটবি, 5 ফরমাস। হ্যাঁ, আজ থেকে তুই আমার নৌকর। কি 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 নৌকর? তাই করবো, আপনি যা বলবেন আমি তাই করবো, তাই করবো। তাহলে শোন, আজকে এখানে যা যা ঘটলো সেগুলো যেন আর্য ব্যানার্জির কানে না যায়। বুঝি তোকে জিজ্ঞেস করে তুই বলবি আমি খুব কান্নাকাটি করছিলাম, তাই জন্য মায়াঙ্ক স্যার আমাকে ছেড়ে দিল। আর তারপরেও যদি ও বিশ্বাস না করে, ও সন্দেহ করে, তাহলে ওকে কনভিন্স করার দায়িত্ব তোর। এরপর থেকে আর্যর সমস্ত প্ল্যানগুলো তুই আমাকে আগে ভাগে জানাবি। স্যার, আর্য ব্যানার্জি টের পাবে না স্যার, আমি সব একেবারে জলের মতো বুঝিয়ে দেবো। গুড, ওকে একদম জলের মতো বুঝিয়ে দিবি যে তুই ওর আন্ডারে কাজ করছিস। এখনো তুই ওরই লোক। ওকে এটা বুঝতে দিবি না যে তুই এখন আমার কেনা গোলাম। আমি হ্যাঁ বললে তুই হ্যাঁ বলবি, আমি না বললে তুই না বলবি। হ্যাঁ, তাহলেই তুই খেয়ে পড়ে বেঁচে থাকতে পারবি। समझ में आया? এইভাবেই থাকবে। আপনার প্ল্যান সাকসেসফুল আর্য স্যার, যেমনটা বলেছিলেন ঠিক তেমনটাই করেছি। তুমি এসব কি বলছো? হ্যাঁ, আমি আর কি বলবো দিয়া? তুমি কি আমাকে কোনো কথা বলার সুযোগ দাও? তুমি জানো মা, দিয়ার সামনে আমি আজকে মুখ ফসকে বলে ফেলেছিলাম যে আজ একটা শাড়ির এক্সিবিশন আছে, কিন্তু আমি ওকে একবারও বলিনি যে আমি সেই এক্সিবিশনে যেতে চাই কি যেতে ইন্টারেস্টেড। ও তো শুনেই আমাকে বলতে শুরু করে দিল, ছোটদি ভাই তুমি কোনো চিন্তা করো না, তুমি শাড়ির এক্সিবিশনে যাও, মেঘবৃষ্টির সমস্ত দায়িত্ব আমার, আমি ওদেরকে পড়া করিয়ে দেব, প্রজেক্ট কমপ্লিট করিয়ে দেব। আচ্ছা মা, তুমি বলো তো,
যেখানে মেঘ বৃষ্টির চিন্তায় আমার রাতের ঘুম পর্যন্ত উড়ে গেছে, সেখানে আমি কি করে এক্সিবিশনে যাই? অবশ্য আমি প্রথমে ভেবেছিলাম যে মেঘ বৃষ্টিকে হয়তো ভালোবাসে, তাই সমস্ত দায়িত্ব নিজে নিয়ে নিচ্ছে। কিন্তু বাড়ির সকলের সামনে আমাকে ছোট করার জন্য আমার মেঘ বৃষ্টিকে যে শিখণ্ডে খাড়া করেছে, সেটা তো আমার মাথাতেই আসেনি। চড়তে ভাই প্লিজ, তোমার আমাকে যা বলার ইচ্ছে বলো, কিন্তু ওই বাচ্চাগুলোকে এর মধ্যে টেনো না। আমি তো ভাবতেই পারছি। আমিও তো ভাবতে পারছি না দিয়া, যে আমার মাথায় কোন পোকাটা নাড়া দিল যে আমি তোমার কথা শুনে শাড়ির এক্সিবিশনে চলে গেলাম। এনাফ ইজ এনাফ দিয়া। তোমাকে মেঘ বৃষ্টির কোনো দায়িত্ব নিতে হবে না। ওদের দায়িত্ব শুধুমাত্র আমার। ওদের পড়া কমপ্লিট করানো, ওদের প্রজেক্ট রেডি করিয়ে দেওয়া, তার জন্য আমি আছি, আমি সবটা করে নিতে পারবো। নিহার, দিয়া যখন প্রজেক্ট তৈরি করার দায়িত্ব নিয়েছে তখন এই কাজটা ওই করুক। আর তুমিও যখন দিয়ার উপর ভরসা করে শাড়ি কিনতে চলে গেলে, এখন আর বিষয়টার মধ্যে নাক গলিয়ে কোনো লাভ নেই। দিয়া, যাও, দাঁড়িয়ে থেকো না। বৃষ্টি স্কুলের অত বড় প্রজেক্টের কাজ তাড়াতাড়ি শেষ করো, যাও। কি হচ্ছে এসব? এই হরিচরণ কে এই ছেলেটা? একেবারে না বলে করে বাড়ির ভেতরে ঢুকে আসছে। কি বলবো বলুন তো বড় বাবু, গেটে এসে বললে বড় দাদা বাবুর সঙ্গে দেখা করবে। তা আমরা কে কোথা থেকে এসছে একটু প্রশ্ন করতেই আমাদের একেবারে ধাক্কা মেরে বাড়ির ভিতর চলে এলেন। মাধবী, কে কে এই লোকটা? তুমি ওকে চেনো? না, আমি তো আমি চিনি। আমি ওনাকে চিনি। উনি দিয়া দিদি, আর্যদার স্ত্রী। আমাকে চিনতে পারছো না দিদি? আমি কানু চাবেছি। চাওয়ালা? ও মাই গড, একজন চাওয়ালা দিয়াকে দিদি বলছে? দাঁড়াও নিহার। দিয়া, এই ছেলেটা কে? একে তুমি চিনলে কি করে? বলো। কে হলো? চুপ করে আছো কেন? কানু কে? ও তোমাকে চিনলো কি করে? আর আর্যর সঙ্গেই বা ওর পরিচয় হলো কি করে? আমি এখন কি উত্তর দেব মাকে? মাকে যদি বলি কানুদা একাডেমির সামনে চায়ের দোকান চালায়, তাহলে তো মা বুঝতে পেরে যাবে যে স্যার আবার একাডেমিতে যাতায়াত শুরু করেছেন। কি হলো? আমার প্রশ্নের উত্তর দিলে না তো? ও কি করে তোমার কথার উত্তর দেবে বলো তো? এই যে এই ছেলেটা, কি নাম? কানু। আমার যতদূর মনে হয় এই কানু ওর বাপের বাড়ির দিকের আত্মীয়। একজন চাওয়ালা ওর আত্মীয়, এই পরিচয়টা লজ্জাতেই হয়তো আমাদের সকলের সামনে বলতে পারছে না, এই কারণে এরকম চুপচাপ দাঁড়িয়ে আছে। না, আমি ওনার আত্মীয় নই। আমি তো তুমি ঠিকই ধরেছো ছোটদি ভাই, কানুদা তো আমার বাপের বাড়ির দিককারই লোক। আমার বাপের বাড়ি পাড়ায় ওর একটা চায়ের দোকান আছে, ওখানে চা কফি সবই পাওয়া যায়। আসলে বিয়ের আগে ভোরবেলা যখন স্যার আমাকে নিয়ে প্র্যাকটিসে যেতেন, তখন কানুদার দোকান থেকে কফি খেতেন। এখনো যদি ওদিকে যান, কানুদার দোকান থেকে কফি খান, সেইভাবেই আলাপ হয়েছে আর কি। কিন্তু আমি তো একাডেমির সামনে চা পেয়েছি, আর দিয়া দিদিও তো সেটা খুব ভালো করেই জানে। তাহলে কি দিয়া দিদি আমার পরিচয়টা গোপন রাখার জন্য এসব কথা বললো? হ্যাঁ, পয়সা দিয়ে চা কফি খায় সে নয় বুঝলাম, কিন্তু চাওয়ালা হঠাৎ এই বাড়িতে কেন? আর আর্যর সঙ্গে বা ওর কি দরকার?
এটা আবার কোনো প্রশ্ন হলো বাবা? এই ছেলেটার পোশাক আশাক দেখে বুঝতে পারছো না বড়দাভাইকে কি দরকার? নিশ্চয়ই টাকার দরকার, তাই হাত পাততে এসেছে। চ্যারিটি করতে পারলে বড়দাভাই তো জীবনে আর কিচ্ছু চায় না। সত্যি বলি হারিয়ে যায় মাধবী তোমার বড় ছেলেকে। হ্যাঁ, নিজের ভবিষ্যতের কথা না ভেবে এখনো হরিণ লুটের মতো টাকা পয়সা উড়িয়ে যাচ্ছে। চ্যারিটি করছে, চ্যারিটি। বাড়িটাকে এবারে দানছত্র বানিয়ে তুলেছে। আচ্ছা বাবা, তুমি দাদা ভাইকে একা দোষ দিচ্ছ কেন? বিয়ের আগে না হয় যেমন তেমন, কিন্তু বিয়ের পরে তো দিয়ার উচিত ছিল দাদা ভাইকে কন্ট্রোল করা, শক্ত হাতে হাল ধরা। কিন্তু না, সেটা না করে ওর বাপের বাড়ির দিকের কোন চাওয়ালা মুড়িওয়ালা তাদেরকে বাড়ি পর্যন্ত ডেকে নিয়ে হেল্প করতে শুরু করে দিয়েছে। আচ্ছা ঠাম্মি, তুমি ওই যে কথার কথা বলতে না, দিয়া হচ্ছে এ বাড়ির লক্ষ্মী। তা তোমার এই লক্ষ্মীর ঠেলায় তো এ ঘরের লক্ষ্মী চলে যেতে বসেছে। আচ্ছা, এত কথার কি দরকার আছে? এই যে ভাই, তোমার কত টাকা লাগবে বলো তো? 50, 100, 200, 500 কি কত লাগবে? নাকি আরো বড় দাও মারতে এসেছো? দাঁড়াও, ওখানে ওয়েট করো, এই পার্সটা নিয়ে আসছি ওপর থেকে। না না, আমি টাকার জন্য আসিনি। আমি তো এসেছিলাম এই খামটা আর্যদাকে। ঠিক আছে কানুদা, এত লজ্জা পাওয়ার কি আছে? তোমার মা যে অসুস্থ সেটা আমি আর স্যার তো জানি। এটা এটা আমাকে দাও, এটার মধ্যে প্রেসক্রিপশন আছে তাই তো? তোমার মায়ের জন্য ওষুধ কিনে নিতে হবে। হ্যাঁ ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। তুমি এখন যাও, বাড়িতে যাও। আমি বলছি তো আমি এটা স্যারকে দিয়ে দেবো। যাও যাও যাও, এসো না, তোমার বাড়িতে মা একা আছে, এসো এসো এসো। দিদি ভাই, তুমি বরং চার জলটা চাপিয়ে দাও, আমি এটা স্যারকে দিয়ে আসছি, কেমন? দাঁড়াও দিয়া, ওই খামটার মধ্যে কি আছে সেটা আমরা সকলেই দেখতে চাই। আর্যকে আমার এক মুহূর্ত বিশ্বাস নেই। যেভাবে রোজ রোজ ও দিন নেই রাত নেই বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছে, তাতে আমার মনে হচ্ছে নিশ্চয়ই ও নিজেকে কোনো কিছুর সঙ্গে জড়িয়ে ফেলছে। আর আর সেটা যদি ব্যাডমিন্টন খেলা হয়, তাহলে তো আমার ছেলে শেষ হয়ে যাবে, একদম শেষ হয়ে যাবে। না না, ওই খামটা আমাকে দাও। আমার কেন জানি মনে হচ্ছে ওই খামটার মধ্যে প্রেসক্রিপশন নয়, অন্য কিছু আছে। অন্য কিছু আর কি থাকবে মা? ভেতরে কি আছে না আছে সেটা নিয়ে জল্পনা করে কি লাভ? খামটা খুলে দেখলেই তো হয়। একজনের জন্য খাম এসেছে, সেই খামটা আরেকজন খুলে দেখবে, সেটা বোধহয় ঠিক হবে না বাবা। ওই খাম যদি কারো অশান্তির কারণ হয়, কারো উদ্বেগের কারণ হয়, বিশেষ করে কোনো মায়ের মনের চিন্তার কারণ হয়, তখন এই খাম খুলে দেখলে কোনো অন্যায় নেই নিখিল। দিয়া দেখি খামটা আমায় দাও দেখি। আমি কি করি এখন? বাবার মুখের উপর তো নাও বলতে পারছি না। কি হলো দিয়া, খামটা আমায় দাও। হ্যাঁ দিচ্ছি। হে বজরংবলী, রক্ষা করো, রক্ষা করো তুমি।
কানু আমায় ফোন করে বলেছিল যে ও প্রেসক্রিপশনটা দিতে আসছে। এই ওষুধগুলো আনতে আমাকে এক্ষুনি বেরোতে হচ্ছে মা। আমি চেঞ্জ করতে যাচ্ছি। বাকি যা বলার আমি ফিরে এসে বলছি। এ বাড়িতে যে কি হচ্ছে সব খেয়ে জানে। মাধবী, রাস কিন্তু আলগা হতে দিও না, পরে কেঁদে কুল পাবে না, এ কথাই বলে গেলাম। তুমি যদি আর্যকে আবার ব্যাডমিন্টনের দিকে ঠেলো, তাহলে আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না। কথাটা মনে থাকে যেন। আমি হাজার চেষ্টা করো স্যারকে ব্যাডমিন্টন থেকে দূরে সরাতে পারছি না মা। সেটা আমি তোমাকে কি করে বোঝাবো? এতদিন তো স্যার একাডেমিতে যাচ্ছিলেন, আজকে কানুদা একাডেমির খবর নিয়ে বাড়িতে চলে এলো। কি জানাতে এসেছে কানুদা? কি আছে ওই খামের ভেতরে? আর্য স্যার, আপনি যেমন বলেছিলেন ঠিক তেমনিভাবে মায়াঙ্ক শর্মার কাছে ক্ষমা চেয়েছি। বলেছি মায়াঙ্ক শর্মা এবার থেকে যা বলবে আমি তাই করব। মায়াঙ্ক কিছু সন্দেহ করেনি, হাতে পায়ে ধরে অনেক কান্নাকাটি করে ওকে শয়তান থেকে একেবারে ভগবানের আসনে বসিয়ে দিয়েছি। আমি যে ওর লোক এই বিশ্বাসটা ওর মধ্যে তৈরি করতে পেরেছি। অন্য কোনোভাবে খবর পাঠানোর রিস্ক ছিল, তাই কানুর হাত দিয়ে চিঠি পাঠালাম। আমার এখন কি করণীয় তো জানাবেন, সুবল। সুবল পেরেছে। সুবল মায়াঙ্কের বিশ্বাসভাজন হতে পেরেছে। গ্রেট নিউজ, গ্রেট। আর এই গ্রেট নিউজটা যদি বাড়ির সবাই জানতে পেরেছে তো তখন কি হতো বলুন তো? হ্যাঁ, তুমি তো ছিলে দিয়া, কেউ কি করে জানতো? আমি তো বাইরে থেকে সব শুনছিলাম। আর শোনো, এই কানুর এ বাড়িতে আসার আসল কারণটা সবার কাছে গোপন করার জন্য থ্যাংক ইউ সো মাচ। না না স্যার, আমার মনটা একদম ভালো লাগছে না। কানুদার পরিচয় আজকে বাড়ির সবার কাছে খুঁড়িয়ে বললাম। না না, আমি একদম ঠিক কাজ করিনি, একদম না। তুমি ঠিকই তো করেছো দিয়া। মায়াঙ্কের মতো একটা এত বড় মিথ থেকে ফিউচারে এক্সপোজ করার জন্য তুমি একটা সত্যি গোপন করেছো। এটাই তো যুদ্ধের নীতি। এতে অপরাধ কোথায়? দিয়া, সুখের সাথে যাতে কোনো অন্যায় না হয়, একাডেমির কোনো প্লেয়ারের সাথে যাতে কোনো অন্যায় না হয়, তার জন্য তো আমাদের এভাবে তৈরি থাকতেই হবে। কিন্তু স্যার, এভাবে আর কতদিন? আজকে বাড়িতে যদি সবাই জেনে যেত যে কানুদা কেন এই বাড়িতে এসেছিল, তাহলে কি হতো বলুন তো? আজ না হলে কাল সবাই তো জানতে পারবেই দিয়া। সত্যিটা তুমি কতদিন চাপা দিয়ে রাখতে পারবে? একদিন না একদিন সবাই তো জানতে পারবেই। তুমি যখন আবার ব্যাডমিন্টন খেলবে তখন তুমি সেটা কি লুকিয়ে রাখতে পারবে? সো ডোন্ট ওয়ারি। স্যার, আপনি এত সহজে বলে দিলেন যে বাড়ির সবাই সবকিছু জানতে পারবে। স্যার, সত্যি যদি বাড়ির সবাই জানতে পারে যে আপনি আবার একাডেমিতে যাচ্ছেন, আবার একাডেমির ব্যাপারে জড়িয়ে পড়ছেন, তাহলে তো সবাই আমাকে তাই করবে। আর সেদিন এ বাড়িতে আমার শেষ দিন হবে, কেউ আমার মুখ দেখবে না। ভালোই হবে। ব্যাডমিন্টন খেলার জন্য তোমাকে যদি এই স্যাক্রিফাইসটা করতে হয় দিয়া, তাহলে তুমি করবে। ব্যাডমিন্টনে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া তোমার স্বপ্ন, আর সেই স্বপ্নের লক্ষ্য পূরণের জন্য তোমায় যদি কোনো ত্যাগ স্বীকার করতে হয় তাহলে সেটা তুমি করবে দিয়া। হয়তো তোমাকে অনেক কিছু ছাড়তে হতে পারে। তৈরি থেকো। তুমি যে আমায় কথাগুলো বলছো, আমার তো খেয়াল রাখছো,
এতে কিন্তু আমার অভ্যাসটা খারাপ হয়ে যাচ্ছে। এবার তুমি যখন থাকবে না তখন কিন্তু আমার খুব অসুবিধা হবে। দয়া করে এমন কথা বলবেন না স্যার। এই বাড়ি ছেড়ে যাওয়া মানে তো আপনাকে ছেড়ে যাওয়া। আপনাকে ছেড়ে আমি কিভাবে যাব স্যার, কিভাবে যাব?